বাবা শক্ত গলায় দারোয়ান নানাকে আদেশ দিলেন, আজ থেকে ও বাড়ির কাউকে ভেতরে ঢুকতে দিবে না। কড়াকড়ির নির্দেশে এরপর যতবার মামারা এসেছেন ঢুকতে দেওয়া হলো না। আমিও চোখ কানা হয়ে রইলাম। তাদের কল বা ইঙ্গিত কানে নিলাম না। কেন নিতে যাব? তাদের ইঙ্গিত হচ্ছে আমি রাস্তা করে দিতাম তার মেয়েকে এই বাড়ির বউ করার জন্য। অদ্ভুত, তারা কি তন্ময় ভাইকে চিনেন না? হয়তো, না হলে কখনো ভাবতেন না। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতেড়া লোক। পৃথিবী এক জায়গায় আর সে এক জায়গায়, তার উপর কথা চাপানো অসম্ভব। সেখানে বিয়ের মতো একটা বিষয়, তাও আবার সুমনা, যাকে তিনি আগে থেকে পছন্দ করেন না। নেহাতি আমার জন্য ঠেলতম, এখন তো তাই নেই, একদম চুক্তি দিয়ে শুটকি করে দিবে। আজকে শুক্রবার সকাল 8টায় তন্ময় ভাই বাড়ি ফিরেছেন। গত পুরো 1 মাস তিনি ঢাকা ছিলেন। তার ফিরে আসার কারণও রয়েছে। কারণ হচ্ছে আজ বড় চাচ্চু আর বড় আম্মুর অ্যানিভার্সারি। যেহেতু আগের বার চাচ্চু ইলেকশন ছিল, সে সময় ব্যস্ততায় অ্যানিভার্সারি পালন করা হয়নি, তো এবার পালন করা হবে। টেবিল গোছাচ্ছিলাম, তখনই রুবি আপু রুমে আসলো, মুখ ঘোমরা। নির্ঘাত লেগেছে ইব্রাহিম ভাইয়ের সাথে। আমি বললাম, আবার লেগেছে? তার শক্ত গলার জবাব, আমি লাগি? ওই তো লাগে, লাগালাগি বাদ। আর কথা হবে না। বাবাকে বলবো বিয়ে ক্যান্সেল, সব ক্যান্সেল। হাসলাম। এই নিয়ে 1000বার বিয়ে ক্যান্সেলের কথা বলেছে, অথচ প্রত্যেকবারই শর্ট আউট হয়ে যায়। ব্যাপারটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কেউ তার কথা আমরা বিলিভ করি না। বললাম, ছাদে যাবে? রাজি হয়ে গেল। ছাদে গিয়ে পড়লাম বিপাকে। তন্ময় ভাই পুশ আপ করছে, দীপ্ত টান টান উত্তেজনা নিয়ে গুনছে, শুকনো গলায় বারবার প্রশংসা করে যাচ্ছে। বাহ বাহ, চমৎকার, কি শক্তি! ইস, আমি কবে পারবো? চলে যাচ্ছ? লজ্জা করছে প্রচণ্ড। উদম শরীরে তাকে দেখার অভিজ্ঞতা একদম নেই। আর চোখে একবার দেখে দ্রুত অন্যদিকে ফিরলাম। বুকের স্রোত তীব্রতায় বয়ে চলেছে। রুবি আপু টিটকারি মারলেন। ওহ, এই কারণে ছাদে আসতে ইচ্ছে হচ্ছিল? বললেই হতো, আমরা সব বুঝি। সাই বুঝে মুখে বললাম, না, বিশ্বাস করে আমি জানতাম না তিনি এগুলো করছেন। লজ্জায় গাল লাল হচ্ছে। আমাকে খেয়াল করতেই তিনি থামলেন, উঠে দীপ্তকে ইশারা করলেন পানির বোতলটা দিতে। ছোড়া চোখে তাকালাম, তিনিও তাকিয়ে। কি সাংঘাতিক লাগছে। ঘামে ভিজে আছেন, কপাল হতে টুপটুপ ঘাম ঝরছে, পর্ষা শরীর ঘাম বেয়ে চলেছে। আমি রুবিয়াপুর পেছনে চলে এলাম। দীপ্ত বোতল নিয়ে নিচে চলে যাচ্ছে। তন্ময় ভাই ঠায় দাঁড়িয়ে। রুবিয়াপু হঠাৎ দৌড় লাগালো, আহাম্মকের মতো তার যাওয়ার দিক তাকিয়ে। এটা কি হলো? এমন কেন করলোর উত্তর ফেলাম তন্ময় ভাইয়ের কাছে। তিনি দিব্যি তার ঘামে ভেজা শরীর নিয়ে আমাকে চেপে ধরলেন। অনুভূতির ভূমিকম্প বুঝে একে বলে। কাঁপা শরীর আর কণ্ঠ নিয়ে বললাম, সরুন। তার ঠোঁট কান বরাবর আনলেন। সরুন সরুন। কোথায় সরব? আমার নড়াছড়া আটকাতে আরো চেপে ধরল। ধীর কণ্ঠে আবেদন করলো, আজকে শাড়ি পরবি, যেটা দিয়েছিলাম। অসম্ভব। শাড়ি আর আমার দ্বারা শাড়ি পরা অসম্ভব। একদম মেনটেন করতে পারবো না। দেখা যাবে শাড়ি ওখানে, আমি এখানে। কানের লতিতে কামড়ে বললেন, অসম্ভব? মাইর খাইছস? থাপড়ে দাঁত ফালাই দিব। সুন্দরভাবে তৈরি হবি শাড়ি পরে। পরবো না। আচ্ছা, দেখা যাবে। আমি কথা বলবো তার পূর্বে বড় মার গলা। তিনি উপরে আসছেন। পাগলের মতো ছোটাছুটি করতে লাগলাম। বড় মা দেখলেন মান ইজ্জত সব যাবে, একদম যাবে। তন্ময় ভাই কিছুক্ষণ বাদে নিজে ছাড়লেন। তারপর ছাদের দরজার সামনে মাত্র আসা বড় মার হাতে তাওয়াল ধরিয়ে দিলেন। পরপর বড় বড় পা ফেলে চলে গেলেন। লজ্জা দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম বড় মার সামনে। সবসময় আমাকে পাশেই দিয়ে চলে যান। উফ। ড্রয়িং রুমে বসে দেখছি ছাদে জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে, নিশ্চয় সাজানোর জন্য। রবিন ভাই আর ইব্রাহিম ভাইয়া নিচ্ছেন, সাথে আছে তন্ময় ভাইয়ের কতগুলো ছেলা। এভাবে শুনেছি আরিফার আর আইরিন আসবে। তন্ময় ভাইয়ের মামাতো ভাই বোন দুটা দেরি করে আসবে, সারপ্রাইজ দিবে যে। হ্যাঁ, ওরা আসলে বড় মা খুশি হবে প্রচণ্ড। ও বাড়ির বাচ্চাদের মাঝে আরিফা আর আইরিনকে বড় মা প্রচণ্ড ভালোবাসেন। আর শুধু তার রিয়েকশন দেখার জন্য এক্সাইটেড আমি। দীপ্ত ছাদে উঠবার সময় ডাকছে, আপু সাথে আছো? তন্ময় ভাই ডাকে। ইস, বাণিজ্য শেষ করার জন্য ডাকছে। জবাব দিলাম, যাব না। ওকে, বেশ, ভাব নিয়ে বলে চলে গেল। রুবি আপু কিছুক্ষণের মাঝে এসে ফোন আমার হাতে ধরিয়ে বলল, ধর, এই হাদার সাথে কথা বল। তারপর টিভি অন করে সিরিয়াল দেখায় বসলো। কাসাম মেরি পেয়ার কি। ওপারে ভাইয়া চেঁচাচ্ছে। একটু কেসে কথা বলতে শুরু করলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। তাই একই বাড়িতে থেকে কল কেন করতে হচ্ছে? ভাইয়া নিশ্চয়ই চমকেছেন।
পরপর নালিশ শুরু করলেন। অরু, আর বলিও না, ও আমায় পাগল করে ছাড়বে। কতক্ষণ যাবত একটু ছাদে আসতে বলছি, আসছেই না। এমন কেন? বললাম তুলে নিয়ে যান। পাশ থেকে আপু চোখ রাঙালো, দ্রুত ফোন নিয়ে কেটে দিল। রুবি আপু চমৎকার এক তাঁতের শাড়ি পরেছে। আমি শাড়ি হাতে দাঁড়িয়ে। শাড়ি পরে তন্ময় ভাইয়ের সামনে যাব? আমি আজ লজ্জায় মরে যাব। কেন জানি শাড়ি আর তিনি ভাবতে শরীর রক্ত দ্বিগুণ বেগে চলতে শুরু করেছে। বড় একবার এসে জিজ্ঞেস করলেন, কিরে কোথায় যাবে? আপু বেশ আরামসে জবাব দিল, সিক্রেট, বলা যাবে না। অথচ তখন আমি শাড়ি হাতে দাঁড়িয়ে। এত বুক কাঁপছে কেন? একটা শাড়িই তো, কিচ্ছু হবে না। তারপরও মন শান্ত হচ্ছে। কি সুন্দর তৈরি হয়েছেন আপু। আমায় শাড়ি পরতে না দেখে বলল, আচ্ছা পরতে হবে না শাড়ি, যা কামিজ পর। ঠায় দাঁড়িয়ে রইলাম। শাড়ি পরাটা আজ বাধ্যতামূলক, না হলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন। সাহস সঞ্চয় করলাম, বললাম পরিয়ে দাও। আপু মাথায় ফুল গেঁথে আমায় পরাতে সাহায্য করলেন। অস্থির মন নিয়ে শাড়ি পরেছি, ঠিকঠাক সামলাতে পারলেই হয়। একবার আপুকে বলেও দিলাম, বেশি করে সেফটি পিন ব্যবহার করিও। আরে শান্ত হোক, কিচ্ছু হবে না। না হলে ভালো। আলহামদুলিল্লাহ। শাড়ি পরিয়ে আপু কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। মাশাআল্লাহ অরু, তোকে তো শাড়িতে দারুণ দেখতে লাগছে। তন্ময়, পাগল না হলেই হয়। এই তো আমার বুকের স্রোত বাড়িয়ে দিল। যা নিয়ন্ত্রণ করেছিলাম নিমিষে সেটার সমাপ্তি ঘটল। দুর্বল কণ্ঠে বললাম, চুপ থাকো প্লিজ। আপুর হাসি আর কে দেখে। সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ভাজে ভাজে কোমরে ধুলে। সিল্কি শাড়িটা বেশ সুন্দর, অথচ অনুভূতি আমার ভিন্ন। কিছুক্ষণ আমাকে ডেকে আপু নিজেই চলে গেলেন ছাদে। শুধু আমিই দাঁড়িয়ে। তন্ময় ভাইয়ের সামনে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না, তাও শাড়িতে, যেটা তার সামনে কখন পড়েছি বলে মনে হয় না। ছাদের সিঁড়িতে চাপটি মেরে দাঁড়িয়ে। পা উঠতে চাচ্ছে না। এ কোন মুসিবত? এমনটা কেন হচ্ছে? প্রতিদিনের তুলনায় আজ বেশ ন্যাকামো করছি। কোথায় থেকে আসে এই ন্যাকামোগুলো? করব না ন্যাকামি। দ্রুত পায়ে চারপাশ সিঁড়ি উঠে আবারও দাঁড়িয়ে পড়লাম। বুকের স্রোতের গতিপথ খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড নার্ভাস লাগছে। এনিহ আইরিন দেখে ফেলেছে। তৎক্ষণাৎ আওয়াজ দিল, ওই ওরু, দ্রুত উঠো। সকলে চলে এসেছে। তার মানে কতটা দেরি করেছি আমি সেটা আর উল্লেখ না করে বুকের দুকদুকানি নিয়ে ধীরে ছাদের দিক চললাম। সর্বপ্রথম নজরে আসলো স্পষ্ট লাইটিং দ্বারা ছাদের ডেকোরেশন। চমৎকার এক বড় ছবি ফ্রেম করার সামনে বড় চাচ্চু আর বড় মা। তারা দুজন সেই ছবিটির সামনে দাঁড়িয়ে। বড় চাচ্চুর পাঞ্জাবি ধবধবে সাদা রং আকর্ষণ কাটছে, তেমন বড় মায়ের টকটকে লাল রঙের বেনারসি। দুজনের চমৎকার কম্বিনেশন ড্রেস আপ দেখে আশেপাশে নজর গেল। চাচা চাচি থেকে সরে সকলে পাঞ্জাবি আর শাড়ি পরেছে। সেম গোলস পর মিস্টার তন্ময়, তিনিও পাঞ্জাবি পরেছেন মেরুন রঙের। তার মুখের দিক তাকাতে গলা শুকিয়ে আসলো। তার এই দৃষ্টির জন্যই তো শাস্তি ইচ্ছে হয় না আজকাল। তার উপর শাড়ি পরিধান করেছি, ভাবা যায়? বড় মার মুখে আনন্দতা জল জল চোখে আমার দিক তাকালেন। লজ্জিত কণ্ঠে বললেন, দেখ গুরু, কী করেছে ছেলেটা? এত বড় ছবি কেউ প্রেম করে? তুই আমায় বল। আবারও তন্ময় ভাইয়ের দিক চোখ গেল। তিনি এখনও আমার দিকছে, আর যেন আমার শরীরের সব শক্তি সে কেড়ে নিচ্ছে তার চাহনি দিয়ে। লোকটা এমন কেন করছে? হালকা হেসে জবাব দিলাম, বাহ রে, অ্যানিভার্সারির বছরে একবার আসে বুঝলে, এতটুকু কিছুই না। বড় চাচু বেশ আনন্দে আছেন। কি সুন্দরভাবে স্ত্রী ছেলেকে নিয়ে দাঁড়িয়ে তিনজনকে একসাথে চমৎকার দেখাচ্ছে। আইরিন চেঁচাচ্ছে, তন্ময় ভাইয়া ক্যামেরার সামনে, ওরুকে পরে দেখে নিও, আপাতত ছবি তুলে যাও, আমরা তুলব। বড়রা সকলে একসাথে এখানে। কি লজ্জাজনক পরিস্থিতি এটা এভাবে বলার বিষয়। লজ্জায় আর মুখ তুলতে সক্ষম হলাম না। আরিফ ভাইয়া এসে পাশে দুষ্টু স্বরে বলতে লাগলো, আমরা তো জানতামই না আমাদের এই ছোট্ট অরু তন্ময়ের হবি স্ত্রী। আমাদের জানালে না কেন? লুকিয়ে লুকিয়ে দুজন বেশ ছিল। ভাগ্যিস শামু বলেছিল, না হলে অন্ধকারে রাখতে। আমি কি কম লজ্জায় ছিলাম? হ্যাঁ, আর কত লজ্জায় পড়তে হবে আজ। আর কি বলতাম আমি নিজেও জানি না ভালোভাবে। আপনাদের কি বলবো? আর চোখে তাকিয়ে বললাম, তেমন কিছু না। বাবা, দেখা গেল আরিফ ভাইয়ের সাথে আইরিন, রুবি আপু এরাও এক হলে। সকলে মিলে আমাকে হেনস্থা শুরু করে দিল। আইরিন হঠাৎ তন্ময় ভাইয়ের দিক নজর ছুড়ে বলল, আজ তো ওরু গায়ে গামছে। কতক্ষণ যাবৎ তন্ময় ভাই শুধু ওরুর দিক তাকিয়ে। এভাবেই বড্ড ভীতু হয়ে আছি। এদের সাথে থাকলে আমার শ্বাস আটকে আসবে। দ্রুত শাড়ির কুচি ধরে অন্যদিক চললাম।
বাবার সামনে সাদা পাঞ্জাবি পরেছে, এখনও কতটা ইয়াং দেখাচ্ছে। মনেই হয় না তিনি 50 পেরিয়েছেন, এখনও 40-এ আছেন মনে হচ্ছে। সে একদিনের সামনে তাকিয়ে, তার মন কি খারাপ, এমন দেখাচ্ছে কেন? সে কি মাকে মিস করছেন? আমি দ্রুত বাবার এক হাত চেপে ধরলাম। বাবা হঠাৎ আমাকে দেখে হেসে ফেললেন। বাবা আজকাল খুবই নরম হয়ে গিয়েছেন, আগের তুলনায় বেশি শান্ত কণ্ঠে কথা বলেন। কথা বলার সময় সর্বদা মা মা শব্দ ব্যবহার করেন। সব সময় দেখা হলে খেয়েছি নাকি জিজ্ঞেস করবে, কোনো সমস্যা হচ্ছে কিনা। এই হয়তো বাবার মাঝে বাবা মা দুজনের ভালোবাসা। আবদার ধরলাম, ছবি তুলবো, আসো। তাকে এক প্যাকট টেনে নিলাম, কাঁধে মাথা রেখে আমরা কয়েক ছবি তুললাম। বাবা বাচ্চাদের মতো হেসে অভিযোগ করছে, আমার ছবি তোলার বয়স আছে নাকি? বোকামি। ইস, এখনও কত ইয়াং লাগে জানো? সেটা তো শুধু তোমার চোখে। রুবি আপু আইরিনও মতামত জানালো। মেয়েরা হাপুস হুপুস হয়ে আশেপাশে পড়ে আছে চাচ্ছুর জন্য। সকলে হাসছে, বাবাও হাসছে। এই তো বাবার মন খারাপ চলে গেল। বড় চাচ্ছু আর বড় মা যখন কেক কাটছিলেন, আমি শক্ত করে বাবার হাত ধরে দাঁড়িয়ে। এরপর থেকে আমরা মায়ের ছবির সাথে অ্যানিভার্সারি পালন করব, তাও করব, স্মৃতি থেকে মুছতে দিব না। বাবা হয়তো আমার চিন্তাভাবনা বুঝতে পেরেছেন। সে দিব্যি হেসে আমার মাথা বুলিয়ে দিলেন। এত কিছুর মাঝে আমি তন্ময় ভাইয়ের দিক তাকানোর সাহস দেখালাম না। তার নজর আমি বুঝতে পারছি, কিন্তু তার দিক তাকানোর শক্তি পাচ্ছি না। চাচি, বড় মা চলে যাচ্ছেন। এত শব্দে তাদের মাথা ধরেছে। আসলেই বক্সের তীব্র আওয়াজে আমার মাথাই তো ঘুরছে। মদ এনেছেন ভাইয়ারা, কত বড় সাহস! ছাদের এক কোনায় কি সুন্দর করে টেবিল করে রেখেছেন, এসব খাবে এরা। দেখা গেল একা শুধু ওনারা না, বাবা সহ দুই চাচ্ছুও খেলেন। কিছুটা খেয়ে বড় চাচ্ছু নির্দেশ দিলেন, বেশি খেয়েও না, রাত হচ্ছে, দ্রুত শেষ করে এগুলো। চাচ্ছুরা চলে যাচ্ছেন। বাবা আমাকে বললেন, আর থেকে কি করবে? সুযোগ ভালো, চলে যাওয়া উত্তম, কিন্তু কিভাবে যাব? শয়তান আছে কতগুলো। আয়রন দ্রুত সামনে চলে এলো। আরে চাচ্ছু, কেমতে? এখন আমাদের এনজয় করা বাকি। বাবা হেসে চলে গেলেন। রয়ে গেলাম আমি এদের সাথে। তন্ময় ভাই সমানে ড্রিঙ্ক করে যাচ্ছেন, আরিফ আর রবিন ভাইও করছেন। শুধু ইব্রাহিম ভাই দাঁড়িয়ে, তার সামনে তার নায়িকা রুবি আপু কাঁচা খেয়ে ফেলবে ভাইয়াকে যদি তিনি একটুও খান। অসহায়ভাবে আইরিন দীপ্তর জাকানাকা নাচ দেখছি। দুজন হাইব্রিডে মাত্রার একটু ডান্স দিচ্ছে। চোরাচোখে তন্ময় ভাইয়ের দিক তাকালাম। তিনি আমার দিক তাকিয়ে যেমন অপেক্ষায় আছেন, কখন বলবো আপনি হাবিজাবি খাওয়া বন্ধ করুন, অথচ আমি বলতে অক্ষম। হঠাৎ তার সাথে চোখাচোখি হলো, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ভাবলাম কেটে পড়ি, আজ তার অবস্থা ভালো না, আবার ড্রিঙ্ক করলে তার মাথা ঠিক থাকে না। কিন্তু আইরিন রুবি আপু যেতে দিচ্ছে না। রাত 1টা বাজছে। রবিন ভাই সম্পূর্ণ মাতাল, অথচ বেশ নিজেকে দমিয়ে রুমে চলে গেলেন। এদিকে আরিফ ভাইয়ের অবস্থা একই, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে অক্ষম। আইরিন ভালোভাবে ধরে নিচে নামাচ্ছে আর বলছে, এটা কোনো কথা? গুরু একটা খায় কেন না নিতে পারলে? সকলের মাঝে তন্ময় ভাই দাঁড়িয়ে, তাকে দেখে বোঝা যায় তার অবস্থা কেমন। খুব নর্মালি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছেন। তার কি মাথায় সরেনি? সরবে কীভাবে? তিনি তো এগুলো সদা খান, খেতে খেতে অভ্যস্ত হয়ে আছেন। নেমে যায়, আজকের মতো বেঁচে গেলাম। কারণ সোজা ভাই বোন সকলেই ছিল একসাথে। এমন মুহূর্তে তার উল্টোপাল্টা কথাবার্তা সাজে না। নামতে নেবার সময় তন্ময় ভাই মুখ খুলেন, অরু তুই থাক। তার স্পষ্ট শব্দের কণ্ঠে রুবি আপু হাসছেন। ইব্রাহিম ভাইয়ের হাত চেপে নিতে নিতে বললেন, আমাদের এখানে আর কাজ নেই। এই প্রথম ওদের সাথে আমিও যেতে নিচ্ছিলাম। ভয় আর অনুভূতিতে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছি। পেছন হতে তন্ময় ভাই হাত চেপে ধরলেন। বহু কষ্টে তার দিক তাকালাম। সেই লাগামহীন চাহনি। এভাবে তাকিয়ে আছে কেন? ছাদ সম্পূর্ণ খালি হতেই তিনি কাছাকাছি আসলেন। শুকনো কণ্ঠে বললাম, শীত করছে, আমি যাই। তিনি ছাড়লেন। পরপর গিয়ে সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে সকল লাইটস বন্ধ হয়ে গেল। ছাদের আলোয় তাকে দেখা যাচ্ছে। এই অনুভূতির কোনো নাম আছে? হ্যাঁ, স্রোতশূন্য অবস্থান। তাকে আসতে দেখে পিছু হাঁটলাম। বারবার গলা ছোট শুকিয়ে আসছে। পেছনে তাদের শেষ সীমানার দেয়াল। নিজেকে শক্ত করলাম। কিছুটা কেসে বললাম, দেখুন আমি যাই। বাজে বাজে থাকা শাড়ি বেদ করে আমার কোমর ধরে দেয়ালের সাথে স্পর্শ করালেন। পরপর নিজেও কাছাকাছি আসলেন। তার শরীর থেকে মদের তীব্র গন্ধ, অথচ তার লাগামহীন হাতের স্পর্শে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তার হাত সরাতে চাইলাম, তিনি শক্ত করে ধরলেন। আমার কোমল কি কালসে করতে চাচ্ছেন? মদ খাওয়ার সাথে কি তার জ্ঞান হারিয়ে গিয়েছে? ব্যথায় কিছুটা কুকড়ে উঠলাম। বলতে নিচ্ছিলাম, ছাড়ুন প্লিজ।
তার অদর যুগলের তীব্র স্পর্শে সম্পূর্ণ কথা অসম্পূর্ণ রয়ে গেল। জীবনের সমাপ্তি ঘটতে চলেছে এমন অনুভূতিতে আমি চমকে রইলাম। তিনি এমন আচরণ কখনো করেননি, অথচ ভাবনা চিন্তা মাথায় আসছে না। তার মুখের তীব্র মদের টেস্টে কপাল কুঁচকে আসছে, আবার অনুভূতিতে চোখ ভিজে আসছে। অ্যানিভার্সারির রাতের সে ভয়ানক ঘটনার পর আমি তন্ময় ভাইকে অ্যাভয়েড করতে শুরু করলাম, কিন্তু বেশি দিন করা সম্ভব হয়নি। ঢাকা যাবার পূর্বের দিন তিনি জোরপূর্বক রুমে আসলেন, সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বললেন, গুরুত্বপূর্ণ কাজ আছে, এবার ফিরতে দেরি হবে, সাবধানে থাকবি। তিনি যখন নিজে বলে গেলেন ফিরতে দেরি হবে, তার মানে সেটা সাধারণ দেরি নেই, হলোও সেটা। মাসের পর মাস যাচ্ছে, তিনি ফিরছে না। এদিকে আমি দুদিন ফোনে কেঁদে ফেলেছি, বারবার বলার পরও তিনি ফিরেনি। খাওয়া দাওয়া কমে গিয়েছে, ঘুম ঠিকমতো হচ্ছে না। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছি হিসেব নেই, অথচ এত কষ্টের মাঝে কলেজ যেতে হয়েছে প্রতিদিন, সেখানে গিয়েও শান্তি নেই। সুমনার নতুন নতুন বাজে কথা, আমাকে দেখলে নানান স্ল্যাং ব্যবহার করবে। জবাব দিতে পারছি না, কারণ ইঙ্গিত করে বলে। সরাসরি বলল চুল ছিঁড়ে হাতে ধরাই দিব। সেবার ওর বন্ধুবান্ধব নিয়ে টিটকারি মেরে বলেছিল, কিছু বেশ্যা আছে না যেগুলো অন্যের জিনিস নিয়ে নেয়, এমন এটাকে আমি চিনি, মাহাবাজ। আমার যা পছন্দ তাই ওর লাগবে। উপর দিয়ে বিতু সেজে ছেলে ধরে, সেগুলোকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। কেন্নায় শরীর জ্বলে যাচ্ছিল, মার্জি ভীষণ রেগেছিল, চুল টেনে ধরেছিল সুমনার। আমি দ্রুত ছাড়িয়ে আনি, তাতে কি? সুমনার বিন্দুমাত্র লজ্জা নেই। ঝগড়া করার জন্য মেয়েটা সর্বদা তৈরি থাকে, প্রচুর ঝগড়াটে। এই সাহনি রুবি আপু জানতে পারে, চলে আসে কলেজ। ওয়ার্নিং দিয়ে গেছে সুমনাকে, তারপরও মেয়েটা শিক্ষা হয়নি। এই মেয়ের লাগবে তন্ময়ের শক্ত হাতের শক্ত চর। ঠিক এবার আসুক ফিরে তিনি, এই সুমনাকে তার শক্ত হাতে চর না দিলে তার সাথে কথা নেই। নির্লজ্জ মেয়ে মানুষ। আজ বিকেল দিকে কানাকানির মাধ্যমে জানলাম তন্ময় ভাই বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। যেদিন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন তিনি বাড়ি ফিরবেন। এতদিন এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমার, এমনকি দীপ্ত রুবি আপু তাদেরও ধারণা নেই, গোপন বিষয় ছিল। তিনি যখন জেদ ধরেছেন, তার মানে যেই বিষয়ে জেদ ধরেছেন তা পূর্ণতা পাবে। বৃহস্পতিবার রাত 10টার দিক বড় চাচ্ছু ডেকে পাঠালেন, আমি তো শিওর বিয়ের বিষয় নিয়ে কথা বলবেন। যখন ড্রয়িং রুমে পৌঁছালাম, সকলে উপস্থিত। চাচ্ছু ইশারা করলেন তার পাশে বসতে। বসলাম। আমার বাম পাশে বাবা বসে, আর চোখে বাবাকে দেখে নিলাম, তিনি হাসছেন। চাচ্ছু আমাকে সোজা সাপটা প্রশ্ন করলেন, অরু, বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? চুপ রইলাম। আসলে বড় চাচ্ছুর সামনে জবান বন্ধ হয়ে আসে, রুহু কাঁপে, একটি শব্দ উচ্চারণ করার সামর্থ্য থাকে না। রুবি আপু তো ঠিকই বলেছিল। জবাব না পেয়ে চাচ্ছু হাসলেন, আবারও বললেন, তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হবে, তুমি যা বলবে সেটাই হবে। তন্ময় তোমায় পছন্দ করে, তাই তাকে বাধ্যতামূলক বিয়ে করতে হবে, তার মানে নেই কোনো বা আমরা তোমার আপনজন সেটা ভেবে রাজি হবে সেটাও না। তোমার যদি তন্ময়কে পছন্দ না হয় নির্ভয়ে জানাতে পারো, বা অন্য কাউকে পছন্দ করো কিনা সেটাও জানাতে পারো। তোমার মুখ সর্বপ্রথম আমাদের জন্য, বোঝা গেল? মাথা দুলালাম, গলা শুকিয়ে আসছে। এই কোথায় পাসলাম? বাবা মাথায় হাত রাখলেন, ধীরে প্রশ্ন করলেন, তন্ময়কে কেমন লাগে তোমার? তুমি তাকে শুধু একজন ভাইয়ের নজরে দেখো, কি জবাব দিব? আমার চুপ থাকা দেখে ছোট চাচ্ছু ছোট শ্বাস ফেললেন। জবাব দিতে দেরি হচ্ছে অরু, না হলে সিদ্ধান্ত কিভাবে নিব? আমতা আমতা স্বরে জবাব দিলাম, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই বড় চাচ্ছু শান্ত কণ্ঠ, অথচ সেই কণ্ঠ আমার হার্টবিট 100 বেগে দৌড়াচ্ছে। সারা জীবন তুমি যার সাথে থাকবে তার সিদ্ধান্ত আমরা কিভাবে নিব? তার মানে তোমার কোনো আপত্তি নেই তন্ময়কে মেনে নিতে? তুমি তাকে বিয়ে করতে রাজি? অনেকক্ষণ ঠাই বসে রইলাম, লজ্জায় জবাব দিতে পারছি না। বিশ্বযুদ্ধের শেষ পদক্ষেপ নিয়ে নিলাম। চোখ বুজে ক্রমাগত মাথা দোলালাম, কি করলাম সেটা নিজেও বুঝলাম না। সকলের হাসিতে কিছুটা লজ্জা পেলাম। রাতে তন্ময় ভাইকে কল করলাম, তার উপর আমি প্রচণ্ড রেগে। বদমাইশ লোক, আমাকে একা ফাঁসিয়ে দিল। কে বলেছে তাকে এমন তাড়াহুড়ো করতে? এই যে আজকে বিদ্যুৎ যুদ্ধের ময়দানে মরতে মরতে বেঁচে ফিরেছি, আর তিনি দিব্যি আয়েশ নিয়ে আছে। তার যেহেতু বিয়ে করার তাহলে তিনি নিজে সকল সমস্যা নিতেন ঘাড়ে, শুধু শুধু যন্ত্রণা দিলেন কতগুলো মাস। একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তাকে একবার দেখার জন্য কতটা যন্ত্রণায় ভুগেছি, অথচ তার তো কোনো সমস্যা নেই। আমাকে না দেখলে তার কষ্ট হয় না, কিচ্ছু হয় না তার। তিনি ফোন ধরতে মনের সব কথা জেরে ফেললাম। আপনি এমন কেন করলেন? হ্যাঁ,
কোনো কাজ নেই আপনার, শুধু শুধু ঢাকা পড়ে আছেন। আমি সব জানি। তার হাসির শব্দ। ইস, এটা হাসার সময়? তিনি কি জানেন না আমি সিরিয়াস, কতটা রেগে আছি তার উপর? তার আবেদনময়ী কণ্ঠ। খেয়েছিস? তার কথার জালে আজ পড়ব না। জবাব দিন। এগুলো করা কি দরকার ছিল? বিয়ে তো হবে, এই কারণে আপনি বাড়ি আসবেন না? জানেন কত মাস যাবৎ আপনি ফিরছেন না? পুরো 5 মাস, 6 দিন যাবৎ ফিরছেন না আপনি। গলা ধরে আসছে আমার। কতটা মিস করেছি তার কোনো ধারণা আছে? তিনি কি অন্ধ, অবুঝ? আমার অনুভূতি কি তিনি বুঝেন না? তন্ময় ভাইয়ের হাসি বন্ধ হয়েছে। বরে ধীরে ধমক দিলেন, চুপ, কাঁদলে আর ফিরব না একদম। কত বড় সাহস! খেয়ালই করলাম না যে আমি অলরেডি চুপ হয়ে গিয়েছি। লুকিয়ে লুকিয়ে হেঁচকি তুলছি। তার শান্ত কণ্ঠ। এত ইমোশনাল তুই? তা তো আমি জানতামই না। চুপ থাকলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে বলতে শুরু করলেন, কাউকে ছোট থেকে পছন্দ করাটা সুন্দর অনুভূতি হলেও সেটার পরিণতি ভিন্ন। কাউকে পছন্দ করা মানে তাকে সর্বদা দেখতে চাওয়া, ছুতে চাওয়া। এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা না পেলে মন শক্ত হয়ে যায়। আমারও হয়েছিল। এত বছরের শক্ত মন ইদানিং ভেঙে যাচ্ছে। তোকে দেখলে নিজের প্রতি যে কন্ট্রোল ছিল তা আজকাল আর নেই। দেখলি তো সেদিন কি করে বসলাম? একই বাড়ি, পাশাপাশি রুম। এই বিষয়টা কষ্টদায়ক। কিছু মাসের দূরত্বে যদি তোকে সারা জীবনের জন্য পাই, তাতে ক্ষতি কি? শেষ পর্যন্ত তিনি স্বীকার করলেন, আমাকে পছন্দ করেন। সেটা নিজের মুখে বললেন। আর কি লাগবে? লজ্জা পাবো নাকি হাসবো? খুশি হব? না, শুধু ফোন কানে গুঁজে বসে রইলাম। রুবি আপু এসেছে। তাকে এত খুশি আমি আগে দেখিনি। আমাকে নিয়ে নিচে কুদে বাড়ি আনন্দে ভরে তুলছে। কয়েকবার প্রশ্ন করতে গিয়েও পারছি না তার তীব্র গানের কণ্ঠে। হলো কি? তিনি থেমে চেঁচাচ্ছে, ওরু রে! কান চেপে ধরলাম। বসে পড়লাম বিছানায়। আপুর সাথে আমি। পারবো না। শান্ত হলে নিজেই সব খুলে বলবে। হলো সেটা। কিছুটা শান্ত হতে বিচলিত কণ্ঠে বলল, জানিস হয়েছে কি? বিয়ের ডেট ফিক্সড হয়েছে 20 তারিখ। ওয়াও! আপু মাথায় থাপ্পড় দিলেন আমার। বোকা! তোরা তন্ময়ের বিয়েও সেদিন হবে, একই কাজী দ্বারা। এবার আমার হাসি হারিয়ে গেল। জানতাম বিয়ে হবে, কিন্তু এতটা জলদি হবে সেটার ধারণা ছিল না। আপু আবারও আমাকে নিয়ে নাচতে শুরু করলেন। কিছুক্ষণের মাঝে দীপ্ত এসেও যোগ হলো। দুষ্ট গলায় বলছে, ভাবি বলবো না আপু, ওরু আপুর জায়গায় বলবো ভাবি ফু। ছেলেটা এত ফাঁকা যে বলার বাহিরেও ও ঠিক আমাকে ভাবিফু ডাকতে শুরু করেছে। ড্রয়িং রুমে যখন টিভি দেখছিলাম, সকলের সামনে বলল, ভাবিফু আইসক্রিম আনবো? কেমনটা লাগে? বড় মা হাসতে হাসতে বলছে, এই ফাজিল, এগুলো কি ধরন ডাকার? দীপ্ত বড়দের মতো সোফায় বসে বড় মাকে বোঝাতে লাগলো, ওর উপু হচ্ছে আমার আপু, তেমনি তন্ময়বাই হচ্ছে আমার ভাইয়া। যদি তাদের বিয়ে হয় তাহলে অরু আপু হবে ভাবি, তাই না? তো ভাবি আর আপু দুটো মিলিয়ে ভাবিফু। তেমনি তন্ময়বাইয়ের ক্ষেত্রে হবে জিজুবাই। কিন্তু তাতে শুধু বাইয়া বলবো, না হলে তন্ময়বাই দিবে এক চর। তাহলে কি সত্যিই আমি খুব শীঘ্রই তোর ভাবিফু হয়ে যাব? বিয়ের বাকি 5 দিন। তন্ময়বাই সকাল সকাল আসবে 8টায়। আমাকে নির্দেশ দিয়েছেন তিনি এসে যেন আমায় ড্রয়িং রুমে দেখতে পান। ইস, এত সোজা! পাগলের মতো কাঁদিয়েছে আমায়। 6 মাস দেখতে দেয়নি নিজেকে। আসুক, আমিও তাকে এটার শাস্তি দিয়ে ছাড়ব। জাহিল লোক। এই 6 মাসের মাঝে কেউ তন্ময়বাইকে বাড়ি ফেরাতে সক্ষম হয়নি। তিনি মাসের ঊর্ধ্বে তিনি কখনো ডাকা থাকেন না। এটা তার প্রথম মাসের পর মাস ডাকা থাকা। বড় মা খুব দুঃখী দিনে 2 দিন 3 বার ভিডিও কল করবে নিজের ছেলেকে। অবশ্য তখন আমি আর চোখে লুকিয়ে স্ক্রিনের দিক তাকাই, তাকে একবার দেখার আশায়। যাক, অবশেষে কাল সাহেব ফিরবেন। আনন্দে বুক কাঁপছে। তেমনি তার উপর ভীষণ অভিমান হয়েছে। এই অভিমান তিনি কিভাবে ভাঙাবেন দেখতে চাই আমি। কলেজ থেকে বেরোলাম ঘুরতে। সাথে রয়েছে মার্জি, এহসান। দৈনন্দিন জীবনে ঘুরে ফেরা আমার ঠিক হয় না। ঘুরতে গেলে অনেক বাধা আসবে, বাধা আর বাধা। এভাবে জীবন উপভোগ করা যায়? একদম না। এই তো কিছুক্ষণের মাঝে কল আসবে। তন্ময়বাইয়ের উচ্চস্বরে দিবেন এক ধমক আমায়। দমকে বলবেন, তুই কি চাস? পা ভাঙবো তোর? হা, এগুলো পুরনো ব্যাপার স্যাপার। তার সব জানি। আমার ঘোরাফেরা তিনি একদম নিতে পারেন না। আরে নিজে ডাকে কি কই করে? আমি কি নাক গলায় কৈফিয়ত চাই? চাই না। কারণ
মার্জি নিচু স্বরে বলল, এই বেটা এভাবে তাকাচ্ছে কেন? এই তো। ফোনটা ওদের দুজনের সামনে ধরলাম, তারপর বললাম, যাতে দেখবি? এসান ব্রুকুসকে ফেললো, জোকার হবি? এটা কোনো কথা? দুর্গাদা দেখ, এখনই আমার ফোনে কল আসবে। মার্জি বেঙ্গালো, বললেই হচ্ছে। তৎক্ষণাৎ কল এলো। আমার মুখে বাঁকা হাসি, চোখ টিপ মেরে জবাব দিলাম, এটা হচ্ছে অরুজ জাদু। কি বুঝলি? ফোন রিসিভ করলাম। তার কণ্ঠ শান্ত, আগেকার মতো গরম কণ্ঠে ধমক দেননি, বরং ধীর আওয়াজে প্রশ্ন করলেন, কোথায় তুই? বাহ, এত পরিবর্তন! সাব্বাস তন্ময় সাহেব, এমন পরিবর্তন আপনার হতে নিয়মিত চাই। ভাব নিয়ে বললাম, আপনার কি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস আমার? তন্ময়ের? কে আপনি ভাইয়া? অপর পাশে কেউ তন্ময় ভাইকে ডাকছেন। সে ধীরে জবাব দিলেন, কথা বলছি, একটু পর আসছি। তারপর আমাকে বললেন, তোর জামাই। ইস, বললেই হলো। আর মাত্র 5 দিন। 5 দিন যেতে দিন। লজ্জা পেলাম, তাকে টের পেতে দিলাম না, আর চোখে তাকালাম কৌতূহল মার্জির দিকে। আপনাকে বিয়ে করবে কে? তার হাসির শব্দ। ফোনে এত সাহস দেখাচ্ছিস? সামনে আসলে তো চোখে চোখ রাখতে পারিস না। কাল আসছি, সামনে এগুলো বলতে না পারলে দেখবি কি করি তোর। ডোক গিললাম, সাহস জোগালাম, কি করবেন? আপনি ভয়ে আমার সামনেই আসবেন না। তিনি হাসলেন, আমি বিজি, রাত্রে কথাও বলবো। বাড়ি যা, এখনই যাবি? হ্যাঁ তো যান, বিজি থাকুন। আপনাকে দূরে বসে নেই আমি। দিলাম কল কেটে। কি একটা অবস্থা! কাল থেকে কোনো কল দিল না, যাও দিল বলে কি বিজি। থাক বিজি, তন্ময়ের মতো বিজি থাক। কথা বলতে বলেছে কে? শয়তান। কিছুক্ষণ পর আবারও কল দিলেন। ভাবলাম ধরবো না, কিন্তু মন কি মানে? ধরে ফেললাম। মন, বলুন। সে এক্সপ্লেন করলেন খুব ধীর আওয়াজে, অনেক দিনের জন্য ফিরছি, মাসখানেক। তার জন্য এখানকার সব সামলে আসতে হচ্ছে। তার উপর আর অভিযোগ পাবি না। আপাতত লক্ষ্মী বেয়ের মতো বাড়ি যাবি। কিউট। মন ভালো হয়ে গেল। নিমিষেই পৃথিবীর সব ভালো লাগতে শুরু করলো। বাড়ি গিয়ে দেখলাম রুবিয়াপুর রূপচর্চায় ব্যস্ত। সামনে বিয়ে, নতুন বধূকে অবশ্যই গর্জিয়াস রাখতে হবে। আপু আমাকে তাড়া লাগালেন, শোন, দ্রুত ড্রেস চেঞ্জ করে আয়। কেন? কেন মানে? সামনে তোর বিয়ে, রূপচর্চা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বড় মা হাসলেন। ডাইনিং সাজাতে সাজাতে বললেন, পরের বাড়ি তুই যাবি, অরু না। ও রূপচর্চা করলেও এখানেই, না করলেও এখানেই। হ্যাঁ তা ঠিক, তারপরও বিয়ে তো একবারই হবে, তাই না অরু? আমি করব, রাতে রূপচর্চা করবে, এখন ঘুম ধরেছে। দীপ্ত উপর থেকে দৌড়ে আসছে, হাতে ড্রয়িং বুক। রুবিয়াপুর পাশে বসে বলল, রূপচর্চা করে কি হবে? সেই তো পেতনিই দেখাবে। আমি আলগোছে উপরে উঠে যাই, না হলে আমাকেও হেনস্থা করবে। হলোও সেটা। দীপ্ত শব্দ করে আমাকে ইঙ্গিত করলো। বাবিপু, কলেজ কেমন গেল? লজ্জা লজ্জা। আমি দৌড়ে উপরে এলাম। এই ছেলে কি আমাকে মেরে শান্তি হবে? উফ। রাতে দরজা শক্ত করে লাগালাম। তিনি সকাল 8টায় চলে আসবেন। সামনে যাব না তার, শুধু আমি লুকিয়ে দেখব তাকে, কিন্তু তাকে আমাকে দেখতে দিব না, একদম না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম, ঘুম আসছে না, প্রচণ্ড অস্থির লাগছে। ফোন হাতে নিলাম, ছবিগুলো দেখতে লাগলাম। এগুলো সেদিনের ঘুরতে যাওয়ার ছবি। এক এক করে দেখতে গিয়ে অনুভব করলাম বুক কাঁপছে তীব্রভাবে, ক্রমাগত। বাড়িতে হইচই, নিশ্চয়ই তন্ময় এসে গেছে। হালকা করে দরজা খুললাম। এভাবেও আমার সারা রাত ঘুম হয়নি। এতক্ষণ যাবৎ ঘড়ির দিক তাকিয়েছিলাম, কখন লোকটা আসবে। সময় যেন যাচ্ছিলই না আজ। অবশেষে তিনি এসেছেন। নিচে নেমে বড় মার রুমের দরজার সামনে লুকালাম। এখান থেকে হতে সরাসরি দেখা যাচ্ছে। লোকটা কি আরো সুন্দর হয়ে এলো! কি সাংঘাতিক দেখাচ্ছে! বড় মার আদুরে কান ছেলের কাছে অভিযোগ করে যাচ্ছেন। দীপ্ত, তন্ময় ভাই ডাকাটা অপরিসীম মিষ্টি শোনাচ্ছে। বড় চাচ্ছুর গম্ভীর অসহায় কণ্ঠ, তোমাদের হয়েছে, ছেলেটাকে রুমে যেতে দাও। তন্ময় ভাই আশেপাশে তাকাচ্ছেন। মাথা দরজার পেছনে লোকালাম। দেখে ফেললে সর্বনাশ, শেষ আমি। আলগোছে উপরে উঠে এলাম, দ্রুত দরজা আটকে ফেললাম। কিছুক্ষণের মাঝে দরজায় নক। তন্ময় ভাই। সেই তো আওয়াজ করে নক করেন। খুলব না, তুই যা বাঘ। দ্বিতীয়বার আর নক আসলো না। কি হলো? মাত্র একবার নক করলো, আমাকে দেখার উত্তেজনাও নেই। এই তার ভালোবাসার নমুনা। তখনই মেসেজ রিংটং বেজে উঠল। দ্রুত চেক করলাম, তন্ময় ভাইয়ের মেসেজ। হোয়াট রং উইথ ইউ অরু? কি বলছিলাম আমি? কি বলেছিলাম অরু? বলতে থাক, রিপ্লাই দিব না। টেবিলে বসলাম,
খাতার পেজে বড় বড় অক্ষরে লিখলাম, আমার মাথা ব্যথা করছে, ঘুম প্রয়োজন, ডোন্ট ডিস্টার্ব। দ্রুত এটা দরজায় লাগাতে হবে, না হলে জ্বালাতে চলে আসবে রুবি আর দীপ্ত। ব্যাস লাগাতে যাব, তখনই দীপ্তের আওয়াজ, বাবিপু তন্ময় বে এসেছে। এই অবাস্তবিক ছেলেটাকে কি করব? কয়েকটা মেন জায়গায় থাপ্পড় দিব। ওর লম্বা আওয়াজে আবারও চেঁচাচ্ছে, নিচে আসতে বলেছে ভাইয়া, এক্ষুনি। খুলবো না, একদম খোলা যাবে না। বললাম মাথা ব্যথা, ঘুমাবো, কাউকে ডিস্টার্ব করতে না করে দে। কি আর আমার একটা মাথা, দ্রুত না আসলে তোমার মাথা ফাটাবে। আমি গেলাম। ভয় দেখাচ্ছ? ভয় কে পায়? আমি তো পাই না। এবার দেখব এই তন্ময় সাহেব কি করেন। পা উঁচু করে বসলাম, মুডে আছি। সুমনার বিয়ে ঠিক হয়েছে। পাত্রের বয়স 38, ডিভোর্সি, এক বাচ্চা আছে, কিন্তু ভীষণ বড়লোক, বলতে গেলে আমাদের থেকেই উচ্চবিত্ত পরিবার। লোকের 2-4টে শোরুম ঢাকায় অ্যাভেলেবেল, নিজেদের গাড়ির বিজনেস রয়েছে। আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গেল। সোমনাকে কি মামা জোর করে বিয়ে দিচ্ছে? এমন একটা লোকের কাছে কেন বিয়ে দিচ্ছে? ডিভোর্স হয়েছে, আবার একজন বাচ্চাও আছে। লোকটা কি ভালো হবে? বড় লোক দেখলেই তো হবে না, লোকটা কেমন সেটাও দেখা প্রয়োজন। সুমনা এখনো বাচ্চা, ওর বাচ্চামি এখনো যায়নি। সম্পূর্ণ জেদ মেয়েটার মাঝে। এমন এক পরিবারে গিয়ে কেউ ভালো থাকবে? কলেজ পৌঁছে ওর সাথে কথা বলতে চাইলাম, ও বলল না। আমাকে দেখেও চলে যাচ্ছে। দ্রুত সামনে গিয়ে ওর হাত ধরলাম। সুমনা শোন না। জাটকা মেরে হাত সরিয়ে ফেললো। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হিংসা হচ্ছে? ভাবছিস? সুমনার ফিউচার হাজব্যান্ড তো ভীষণ বড় লোক। সুমনা আমার কথা শোন প্লিজ। এক প্রকার জোর করে ওকে বারান্দায় নিয়ে আসলাম। ওর হাত দুটো ধরলাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোকে কি জোর করে বিয়ে দিচ্ছে? ও হাসলো, আমার দিক বাঁকা চোখে তাকালো। কি ভাবছিস আমি শেষরা? এখনো তন্ময় পায়ের পিছু ঘুরবো? আমারও প্রেস্টিজ আছে। ছেলেরা 1000 পিছু ঘুরে। যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে নিজেই প্রস্তাব পাঠিয়েছে। পরিবার সহ আমি রাজি হয়েছি। হব না কেন? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি তো জানতাম এই খবর শুনে তুই লাফিয়ে আসবি, কারণ তুই লোভী। আমার পছন্দ সব কাটতে চলে আসিস। ট্রাস্ট মি, আমি তোর ভালো চাই সুমনা। তুই যদি সেখানে ভালো থাকিস অবশ্যই আমি খুশি হব ভীষণ। তোর ঢং আমার সামনে দেখাস না। যত সব নোংরা। চলে গেল। এত জেদি কী হবে? শুধু নিজের সর্বনাশ, আর কিচ্ছু না। মেয়েটা কি বুঝতে পারছে না? অবুঝ। কলেজের পেছন দরজায় তন্ময় ভাই দাঁড়িয়ে, ভীষণ রেগে। আজকে আমাদের গায়ে হলুদ, আর আমি কলেজ এসেছি, তার উপর তাকে বড্ড জ্বালিয়েছি। নিশ্চয়ই তিনি রেগে আমাকে দেখে চোখ রাঙালেন, কিন্তু সেগুলোর উপর নজর দিলাম না। আমার ভীষণ মন খারাপ আজ সুমনাকে নিয়ে। জেদের বসে কি মেয়েটা তার জীবন নষ্ট করে ফেলবে? তন্ময় ভাইয়ের সামনে যেতেই তার বুকে মাথা রাখলাম। তাকে কি বলবো সুমনার কথা? যে লোকের সাথে সুমনার বিয়ে, তাকে কি তন্ময় ভাই চিনেন? নিশ্চয়ই চিনেন। তাহলে অবশ্যই তিনি জানবেন লোকটা কেমন। তার হাত ধীরে মাথায় স্পর্শ করলেন, প্রশ্ন করলেন, কি হয়েছে? আনমনে বলতে লাগলাম, সুমনা কি খুশি হবে সেখানে? যাকে বিয়ে করবে লোকটা কি ভালো হবে? তন্ময় ভাই ফিটে থাপ্পড় দিলেন খুব ধীরে। তুই তোর নিজেরটা নিয়ে ভাব। বিয়ের পর তোকে আমি মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। তাও তার বুকে মাথা দিয়ে রাখলাম। তিনি আমাকে নিয়ে হাঁটা ধরলেন। আজ নেহাতি বেঁচে গেলি, না হলে খেতিস এক থাপ্পড়। জবাব দিলাম না। কিছুটা যেতে দ্রুত সোজা হলাম। বাজারের দিক চলে আসছি। তন্ময় ভাই হাসলেন। আমাকে ধরতে আসলে আরেকটু দূরত্ব বজায় রাখলাম। কাল তিনি একা আসেননি, বন্ধুদের নিয়ে এসেছেন। 4 জন এসেছে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিয়ের আয়োজন শেষ করে যাবেন। ওই তো দাঁড়িয়ে। আমাকে দেখেই সালাম দিলেন। কি অবস্থা ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে মন খারাপ চলে গেল। তন্ময় ভাইয়ের মামাতো কাজিন সবগুলো এসেছে। আজ আর কারো মাঝে মন কষাকষি নেই। সকলে বেশ মিলে কাজে নেমে পড়েছে। তন্ময় ভাইয়ের রুম গোছানো হচ্ছে। আমাদের জন্য নতুনভাবে রুম তৈরি করছে। তেমনি বাড়ির সাজানোর কাজ চলছে। আমাদের বাড়ির মাথাটা সম্পূর্ণ লাইটিং দ্বারা ঝলমলে। পাশের 4-5 বাড়ির আন্টিরা দ্বারা সকাল থেকে এখানে। তাদের অদ্ভুত কথাবার্তা শুনে আমি উপর থেকে নামলাম না, অথচ তন্ময় বেশ সোফায় বসে তাদের এইসব কথা শুনে যাচ্ছে। অবশ্যই এটা বললে ভুল হবে, তাকে চেপে ধরে শোনানো হচ্ছে।
বড় চাচু, বড় মা, ছোট চাচি মাত্র ফিরলেন। তারা মাসখানেক যাবৎ শপিং করে যাচ্ছেন। কাল পর্যন্ত এই শপিং চলতে থাকবে। দুপুর দিকে আপুর পাশাপাশি আমার গায়ে হলুদ হলো। সে কি কাণ্ড! বড় ছোট নেই, এদের নাচানাচি দিয়ে মহল্লায় চেঁচামেচি দিয়ে ভরপুর। গায়ের হলুদ শেষ হতে বড় মা আমায় তার রুমে নিয়ে গেলেন। নিজে আমাকে কাপড় পরাতে সাহায্য করলেন, চুলের পানি মুছে দিচ্ছেন। নিমিষে মায়ের অভাবটা কমে এলো, মন খারাপটা দ্রুত গায়েব হয়ে গেল। রাতে ছাদে আয়োজন করা হয়েছে, হইল্লা দিয়ে ভরপুর। আমাকে বড় মা বলে গিয়েছেন সেখানে না যেতে, রুমে থাকতে। বিয়ের আগ পর্যন্ত তন্ময় ভাইয়ের সাথে দেখা না করাটা শ্রেয়। হাসি পেল। একই বাড়িতে আমরা, দেখা খেতে গেলে, বসতে গেলেন, দেখা তো হবেই। দেখা গেলে তন্ময় ভাই নিজে হাজির, হলুদ পাঞ্জাবি পরেছেন। তার গায়ে হলুদ, নিশ্চয়ই তাকে আবারও লাগিয়েছে। বাহ! হঠাৎ মনে এলো বড় মার আদেশ, দেখা সাক্ষাৎ বন্ধ। দ্রুত বসলাম। দেখা সাক্ষাৎ করা যাবে না। তন্ময় ভাই শুনেও শুনলেন না, ব্রু কোচকে বিছানায় বসলেন, হুকুম দিলেন, আজ এই রুমে ঘুমাবো। পাঞ্জাবিটা খুলে দে তো। পড়লাম আকাশ হতে, আমার রুমে ঘুমাবে? বেরোন এক্ষুনি। সে আমাকে অবাক করে দিয়ে পাঞ্জাবি খুললেন। তারপর হাত পা মিলে বিছানায় শুয়ে পড়লেন। সম্পূর্ণ বিছানা নিজে নিয়ে ফেললেন। ভয়ে আমি দরজার দিক তাকালাম, কেউ নেই। যদি দেখে ফেলে? তাকে বললাম, আপনি নিজের রুমে যান প্লিজ। তার জবাব নেই। ঘুমিয়ে পড়েছেন কি? কিছুটা এগোলাম। হঠাৎ টানে বেখেয়ালিভাবে তার উপরে পড়লাম। চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরলাম। সে একদানে আমার দিকটাকে সাবধানে থাকা চুলগুলো সরালেন। গাড়ে ঠোঁট ছোঁয়াতে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলাম। কিছুটা চেপে ধরলেন। হলুদের গন্ধ। ছাড়ুন, ভয়ে আমার জান যাচ্ছে। দরজা খোলা। যদি কেউ। ভাবতে ভাবতে আইরিনের আওয়াজ। আমি দ্রুত লাফ দিয়ে উঠলাম। ততক্ষণে আইরিন চোখ বড় সড়ো করে উপর। কিচ্ছু দেখিনি। লজ্জায় আর নেই আমি। তাকে চোখ রাঙালাম, অথচ তিনি উল্টো হয়ে ঘুমোতে চলে যাচ্ছেন। শ্বাস ফেলে আইরিনের পিছু গেলাম। ঝামেলা! উফ! রাতে ঘুমাতে হলো আপুর সঙ্গে। তন্ময় ভাই ঠিক আমার রুমে ঘুমালেন। বিয়ের দিন সকালে খবর পেলাম কাল রাত্রে সুমনার বিয়ে হয়েছে, নিজেরা মিলে। যেহেতু লোকটার এটা দ্বিতীয় বিয়ে, তাই অনুষ্ঠান করবে না, কবুল বলে তুলে নেবে। বোঝা গেল সুমনার শ্বশুরবাড়ির বড্ড তারা। মনটা বিষাক্ত হয়ে এলো। মামার কি হিংসে করে এমন করেছে? বিয়ে কি হিংসে করে করার জিনিস? তারা আর কতটা অবাস্তবিক হতে পারে? কিছুক্ষণ পরে বাবা হতে জানলাম সুমনা নিজে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। ও আমাকে দেখাতে চাচ্ছিল যে এর থেকে বড় করে ও বিয়ে করতে সক্ষম। দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটা সুখী হোক। বিয়ের দিনটা গেল আমার নিজের রুমে। শুধু কার্টুনের মতো বসেছিলাম। বিউটিশিয়ান তার নিজের মতো সাজাতে ব্যস্ত। মাঝে কয়েকবার তন্ময় ভাইয়ের সাথে মেসেজ হলো। তিনি মনে হচ্ছে আমি দেখার জন্য অস্থির। আমাদের বিয়েতে কান্নাকাটি কিছুই হলো না। কবুল বলার সময় কিছুটা সময় নিয়ে কবুল বলে ফেললাম। তন্ময় ভাই তো একেবারে কবুল 3 বার বলে ফেললেন। সেটা শুনে আমার নিজেরও হাসি থামাতে অক্ষম। অথচ রুপিয়াবুর বিদায়ের সময় আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান। তখন আপুর অবস্থাও নাজেহাল। মেকআপ প্রায় হিমশিমে মুখে। ইব্রাহিম ভাই আপুকে গাড়িতে তুলতে অক্ষম। জোরপূর্বক তুলতে গিয়েও সে আপুর কিলঘুষি খেয়েছেন হাজার, তাও তুলতে পারেনি। শুধু তন্ময় ভাই আপুকে গাড়িতে বসাতে সক্ষম। তখন তিনি আদুরে কণ্ঠা আপুকে তুলে দিয়েছেন। আপুর কাদার গতি বেড়ে গিয়েছে আরও। বলা যায় আমার আর তন্ময় ভাইয়ের বিয়েটা ছিল শান্ত, তেমনি আপুর বিয়ে ছিল অশান্ত। বিদায় হতে বাড়ি শান্ত, কান্নাকাটি শেষ। বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমু খেয়েছেন। আমিও তাকে জড়িয়ে সোফায় বসে রইলাম। ক্লান্ত লাগছে, নির্ঘাত ঘুমিয়ে যাব। হলো সেটা। বাবার কোলে ঘুমিয়ে পড়লাম বউরূপে। ঘুম কেটেছে ছোট ছিরাওয়াজে। বাড়িতে কেউ নেই। দীপ্ত, আইরিন সবগুলো আপুর সাথে গিয়েছে। চাচি দমকে বললেন, তন্ময় রুমে, রাত হয়েছে, তুই এখনো শুয়ে আছিস যে? বাবা হাসছেন। সে উঠে চাচ্চুদের সাথে বাহিরে চলে গেলেন। তাদের অনেক কাজ রয়েছে। বড় মা এসেছেন সকল কাজ পেলে। মাথার কাপড় ঠিক করে দিলেন, বললেন, যা রুমে যা। অভ্যাসবশত আমি নিজের রুমে চলে গিয়েছিলাম। ফিরে চললাম তন্ময় ভাইয়ের রুমের দিক। উকি দিলাম। বুক কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে আমার, এমন অনুভূতিতে শ্বাস আটকে আসছে। তন্ময় ভাই
ফুলের সাজানো বিছানায় তাকিয়ে কয়েকবার ঘড়ির দিকে নজর বোলালেন। বউয়ের আগে জামাই বসে হাসিও পেল কিছুটা। সে আমাকে দেখতেই দমকালেন। ড্রয়িং রুমে ঘুমানোর জায়গা? চোখ নিচে নামালেন। স্রোতের তীব্র অনুভূতি পেরিয়ে রুমে প্রবেশ করলাম। আজ হতে এই রুম আমারও, আমাদের দুজনের। জবাব না পেয়ে তন্ময় ভাই সামনে আসলেন, মুখ উঁচু করে ধরলেন, শব্দ করে চুমু খেলেন পুরো মুখ জুড়ে। চোখ বন্ধ করে নেওয়া আমার তীব্র নিঃশ্বাস জানান দিচ্ছে আজ আমি নির্ঘাত শ্বাসকষ্টে মারা যাব। শক্ত করে চেপে নিলেন নিজের সাথে। তার বুক কাঁপছে, বিড়বিড় করে বলা তার আমার প্রেয়সী। তার মুখে ভালোবাসা শোনার আকাঙ্ক্ষা নিমিষেই চলে গেল। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে শেষ হলো। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর গল্পটার প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত কে কে শুনেছেন তাও একটু কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।